আমার সামনে যারা বসে আছেন তা আমার চেয়েও তা অনেকেই গুণী জ্ঞান আপনাদের অনেক বেশি আছে। আমি একটা সাধারণ ক্ষুদ্র একটা মানুষ। আমার জীবনে যেটুকু বিশ্বাস করেছি আমি সেই কাজগুলি করার চেষ্টা করেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, যে গল্প ব্যারিস্টার আব্দুল মামুন করলেন, আমি জিয়া রহমানের সেই গল্প আমি অত জানি না, তবে আমি যেটুকু জানি সেটুকু এই পৃথিবীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যতগুলি সেক্টরে কাজ করেছেন, যত অল্প বয়সে এই পৃথিবীতে আর কারোর করার কোনো সুযোগ হয়নি। কেউ রাজনীতিবিদ ছিলেন, দেশের রাষ্ট্রপতি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ খুব নামকরা জেনারেল ছিলেন, কেউ হয়তো বড় শিল্পপতি ছিলেন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোন সেক্টর ছিলেন না সেটি আমাদের দেখতে হবে। এই পৃথিবীতে যে কাজটি কেউ করেনি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই কাজটি করেছিলেন 1971 সালের 26শে মার্চ 25 মার্চ দিবাগত রাত্রে। একটা দেশের সেনাবাহিনীর মেজর র্যাঙ্কের অফিসার হওয়া সত্ত্বেও সেদিন উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন দেশের জন্য। তার সন্তান কোথায় আছে, তার স্ত্রী কোথায় আছে সে কথা উনি চিন্তা করেননি। দেশ যদি স্বাধীন না হতো তা ওনার কী পরিণতি হতো সে চিন্তা কিন্তু উনি করেননি। তার পরবর্তী যদি দেখি, আজকে যাকে নিয়ে বিগত 15 বছর 15.5 বছর কত কথা বলা হয়েছে, কত দুর্নাম করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, চরিত্র হনন করা হয়েছে, তারই তো সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই 25শে মার্চ রাত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক বড় অবদান ছিল। কিন্তু অস্ত্রাগারের যে চাবি যার কাছে ছিল তিনি ছিলেন বাঙালি। সেই অস্ত্রাগারের চাবি যখন পাকিস্তানের সেনাবাহিনী তার কাছে চেয়েছিল, তখন উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ছুটে গিয়েছিলেন কী করব। জিয়া রহমান তখন ওনাকে ষড়যন্ত্র করে ছোঁয়া জাহাজ থেকে অস্ত্র ছাড়া নাম করে ওনাকে অ্যাম্বুশ করে গুলি করে মেরে ফেলার চিন্তা ভাবনা পাকিস্তান আর্মি সেই ব্যবস্থা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ হয়েও সেদিন বলেছেন না, অস্ত্রাগারের চাবি দেওয়া যাবে না। পরবর্তী ইতিহাস আপনারা জানেন। এই পৃথিবী থেকে একটি ইতিহাস আছে যে স্বামী রণাঙ্গনে যুদ্ধরত, মহান দেশ স্বাধীনতার ঘোষণা করার পর তার সহধর্মিণী ক্যান্টনমেন্টে বন্দী। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে দেশের মানুষ যাকে দেখে স্বপ্ন দেখছেন সে জনাব তারেক রহমান, ছোট্ট শিশু, মায়ের সাথে বন্দী। তার ছোট ভাই আরাফারন কোকদন ফিডার খায়। কি জীবন! মা বন্দী, এক বাচ্চা ফিডার খায়, আর এক বাচ্চা হেঁটে বেড়ায়। এই যে নৃশংস নির্মম অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে দিনগুলো অতিবাহিত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী। আজকে যদি আমি সেই প্রেক্ষাপটে আলোচনা করতে যাই, এই বাংলাদেশে যতগুলি দুঃসময় এসেছে, নেমে এসেছে বাংলাদেশের বুকে, সবগুলিকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার পরিবার বুক দিয়ে আগলিয়ে রেখেছে এবং মোকাবেলা করেছে। যেমন যেদিন বাঙালি জাতি অসহায় ছিল সেদিন উনি দিশা দিয়েছেন মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে। দীর্ঘ 9 বছর সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন যখন চলছিল তখন আমি অন্য দল করতাম। 90 সালে ছাত্রলীগের তখন প্রেসিডেন্ট ছিলাম। তখন আন্দোলনটা চরম উঠেছিল এবং আমার সেখানে অনেক বড় ভূমিকাও ছিল। বেগম জিয়া এরশাদ ক্ষমতা আসার পর থেকে আপোষহীন ছিলেন। 1986 সালে নির্বাচনে যাননি। আওয়ামী যদি সেদিন নির্বাচনে না যেত তাহলে 90 সাল পর্যন্ত আর এত মানুষকে জীবন দিতে হতো না, হয়তো 86 সালে এসে বিদায় হয়ে যেত। কতখানি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন যে নিজেরা এরশাদের অধীনে নির্বাচনে যাননি। দীর্ঘ 9 বছর আপোষহীন আন্দোলন সংগ্রাম করেছেন।
ওনার আপসীন থাকার পরিপ্রেক্ষিতেই আমরা ছাত্ররা সাহস পেয়েছিলাম, আন্দোলন করে ফেলেছে, এরশাদের আমরা পতন ঘটিয়েছিলাম। তারই একটা পর্যায়ে আমাদের আজকের নেতা জনাব তারেক রহমানের উপরে আক্রমণ করা হয়েছিল ক্যান্টনের বাসভবনে। সামরিক বাহিনীর লোকেরা তাকে পিটিয়ে তার পেট লাল করে দিয়েছিল, দাগ করে দিয়েছিল। তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এগিয়ে আসলেন কে জিয়া পরিবারের পক্ষ থেকে তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এর আগে যদি বলি 1975 সালের 7ই নভেম্বর সেই সিপাহী জনতা যদি সেদিন সেই রাষ্ট্রপতিকে মুক্ত না করতেন, উনি যেন ক্ষমতার পাদুরে না আসতেন, এই বাংলাদেশ থাকতো কিনা জানি না। সেনাবাহিনী তো বিধ্বস্ত হয়ে যেত। যার কারণে আপনারা জানেন যে সেদিন কর্নেল তাহেরের নেতৃত্বে যে বিপ্লব সৈনিক সংস্থা গঠন করা হয়েছিল, তারা ক্যান্টনমেন্টে স্লোগান দেওয়া শুরু করেছিল, সিপাহী ভাই ভাই হাবিলদারের উপর অবস্থান। তাই সেদিন ক্যান্টনমেন্টে মেজর র্যাঙ্কে যারা ছিলেন তাদেরকে হত্যা করা শুরু করেছিল। মাউন্ট ভাই আপনার জানা আছে কিনা, একজন ডাক্তার, উনি মেজর হওয়ার অপরাধে আমাদের সে বোনটাকে সেদিন এই সিপাহী জনতা ভাই ভাই করে তারা স্লোগান দিয়েছিল, নৃশংসভাবে তারা হত্যা করেছিল। সেদিন মেজর র্যাঙ্কের যারা অফিসার ছিলেন তারা পোশাক খুলে, এবার যেমন এই যে পুলিশ বাহিনী অত্যাচার নির্যাতন করার কারণে অবশ্য তারা থানা ছেড়ে পালিয়েছে লুঙ্গি পরে গেঞ্জি পরে। সেদিন তারা অত্যাচারই ছিল না, কিন্তু জীবন বাঁচানোর জন্য ক্যান্টনমেন্ট থেকে লুঙ্গি পরে শার্ট পরে ড্রেস ছেড়ে তারা পালিয়ে গেছে, জীবন বাঁচানোর জন্য চলে গেছিলেন। সেদিনও এই রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এবার যদি আসি এই যে আন্দোলন, এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হলো, এই আন্দোলনের বাঁকে বাঁকে আমরা অনেকে আহত হয়েছি, অনেকে পঙ্গু হয়েছে, অনেকে মারা গিয়েছেন। এই দীর্ঘ দিন এই আন্দোলনের পিছন থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছনে থেকে উনি একেবারে নিখুঁতভাবে এই আন্দোলন পরিচালনা করেছেন, অনুপ্রেরণা পেয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছ থেকে, তার সন্তান হিসেবে। প্রথম পর্যায়ে যদি আমরা ছাত্রদল বিএনপি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতাম, আওয়ামী লীগ সেটিকে বিএনপি জামাত নাম দিয়ে সেই আন্দোলনটাকে ভণ্ডুল করে দেওয়া খুব সহজভাবে করতে পারত বলে আমি মনে করি। যে কারণে আমাদের নেতা পিছন থেকে কাজ করেছেন। যখন সামনে আসার দরকার হলো তখন উনি সামনে আসার জন্য আমাদেরকে বললেন। তাহলে বাংলাদেশের যতগুলি ঘটনা, অঘটনা, দুর্ঘটনা সব কিছুর পিছনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার পরিবার। মামুন ভাই বিস্তারিত বলেছেন। এই যে আজকে যে বাংলাদেশ, এই বাংলাদেশ আজকের গার্মেন্ট প্রতিষ্ঠান বলে, আজকে যে আধুনিক ইরিগেশন, কৃষি চাষ, এই সব কিছু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান। বিশেষ করে ম্যান পাওয়ার, এই গল্পটা বলে আমি শেষ করে গেল, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন। সেটি হল এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সৌদি আরবে গেলেন। দেশ গড়ার শেষ হয়ে খুব দরকার ছিল অর্থ সাহায্য সহযোগিতা। উনি যাওয়ার পর সৌদি বাদশার সাথে বসলেন। সৌদি বাদশাহ বাংলাদেশকে অনেক কিছু দিলেন। দেওয়ার পর সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, আপনি তো আমার দেশের জন্য অনেক কিছু দিলেন, আমিও আপনাকে কিছু দিতে চাই। সৌদি বাদশাহ অবাক বিষয়ে তাকিয়েছিলেন, বাংলাদেশের প্রেসিডেন্ট আবার কী দেবে আমাকে? তখন উনি বলেছিলেন, আপনার এই মরুভূমিকে আমি সবুজ করে দিতে চাই। নিমের চারা নিয়ে গিয়েছিলেন, এবং নিমের চারা যেহেতু তারা লাগাতে পারে না, এই নিমের চারা লাগানোর জন্য সেদিন শ্রমিক পাঠানোর দরকার পড়েছিল। এইভাবে ম্যান পাওয়ারের সামনে থেকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাই আজকে বলবো, অনেক ষড়যন্ত্র হয়েছে এই পরিবারের বিরুদ্ধে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিরুদ্ধে। কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, তা শেষ হবে না। তাই আমি আমার আর বক্তব্য বাড়াতে চাই না, শুধু এই কথাটুকু বলতে চাই। আমার সাংবাদিক ভাই এখানে বলেছেন ষড়যন্ত্রের কথা, আমিও জানি ষড়যন্ত্র হচ্ছে, বুঝছি। তারপরেও আমরা মনে করি এই সরকারকে আমরা গঠন করার সুযোগ করে দিয়েছি। সমস্ত ষড়যন্ত্রকে পদদলিত করে এই সরকারকে সফল আমাদের করতেই হবে। এই সরকার সফল না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে না। আজ যে আশঙ্কা ব্যক্ত করেছেন
ষড়যন্ত্র হবে। আমি মনে করি এই বাংলাদেশে অতি সম্প্রতি খুনি ফ্যাসিস্ট এই মানুষ হত্যাকারী আওয়ামী লীগ আর সহসা রাষ্ট্রে ক্ষমতা আসতে পারবেন না, এটিকে আমি বলতে পারি, বিশ্বাস আমার আছে। তো আমাদেরকে সেইভাবে চলতে হবে। তাই আমি মনে করি মহান আল্লাহ পাক আমাদের উপর রহমত নাজিল করেছেন বলেই, ফ্যাসিবাদ বিদায় হয়েছে বলেই আজকে আমরা এখানে আসতে পেরেছি। আমাকে যেখানে এখানে দাওয়াত দেওয়া হয়েছিল তখন আমি আমার ভাবতেছিলাম যে আমি অনেক কিছুতে ব্যতিক্রম, যেহেতু বিগত সরকার সর্বদা আমাকে সাজা দিয়েছে সেক্ষেত্রে ব্যতিক্রম, তাকে তোলা পড়েছে সেক্ষেত্রে ব্যতিক্রম, আমাকে গুলি করেছে হেলিকপ্টারে ঢাকা দেশে সেদিকে ব্যতিক্রম, অনেক ব্যতিক্রম মধ্য দিয়ে আমি মনে করলাম দীর্ঘ 17.5 বছর পর এই শিল্পকলা একাডেমির প্রথম অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, প্রধান বক্তা হিসেবে আসতে পেরেছি। এবং পরবর্তী সময় প্রধানমন্ত্রী না আসার পরিপ্রেক্ষিতে প্রধান অতিথি হিসেবে আসারও সুযোগ হলো। মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করছে। এবং আমাদের আজকের এই সংগঠন ক্রীড়া সাংস্কৃতিক সংস্থাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সামনের দিকে এগিয়ে যান ইনশাআল্লাহ। এই বাংলাদেশ, আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, বিএনপির নেতৃত্বেই বাংলাদেশ সামনে দিকে এগিয়ে যাবে। যারা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বেই এই দেশকে আধুনিক শিল্প সম্পত্তিশালী এবং আধুনিক শিল্প সম্পত্তিশালী একটা দেশ হিসাবে গড়ে উঠবে বিশ্বাস করি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।